কত? 50 কেজি। আমি জানি এটা দিতে চাই না। কারা দিছে ভাই এগুলো? এটা হলো জামাত ইসলামের পক্ষ থেকে দিয়েছে, এমপি সাহেবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবার চায়নার কাছে জামাতের আসল মুখোশ উন্মোচন হয়েছে, এজন্য শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। জামাত যে কতটা নিকৃষ্ট এবং মুনাফেক মার্কার দল সেইটা চায়না এখন অফিসিয়ালি ভাবে বুঝতে পারলো এবং জানতে পারলো। সম্প্রতি গতকালকে মিরপুরে বাংলাদেশস্থ চায়না বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরুই হয়েছিল গোলমাল ও ওয়াকআউট দিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেওয়ার আগে থেকেই জামাত ইসলামী এবং এনসিপি বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকে। তারপর তারা ওয়াকআউট করে কক্ষ ত্যাগ করে। তবে মূল সমস্যা এটা নয়, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদ গঠন। বিএনপি কার্যত স্পষ্ট করে দিয়েছে, অসংখ্য অভিযোগের ভিত্তিতে গত বেশ কয়েক বছর ধরে র্যাবের বিলুপ্তি দাবি করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বেশ কয়েক বছর ধরে। যেহেতু র্যাবের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ রয়েছে, এই কথাগুলোও সত্য, কিন্তু একটি বিষয় আমি ঠিক বুঝি না যে অভিযুক্ত বিভিন্ন অপকর্মে অভিযুক্ত কোনো প্রতিষ্ঠানকে বিলুপ্ত করার মধ্য দিয়েই তেমনই আর যেসব প্রতিষ্ঠান রয়েছে বা সেই একই ধরনের অপকর্মগুলো সমাজ থেকে একেবারে দূর হয়ে যাবে কিনা। আমি আগে বলছি, কিন্তু সমস্যা হচ্ছে বিরোধী দল দুর্বল। সংসদে যে ভূমিকা দেখার কথা ছিল সেই জায়গায় জামাত আর এনসিপি দাঁড়াইতে পারতেছে না। যে জোটকে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই দেশের মানুষ তো তাদের কাছ থেকে একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা চায়। সেই ভূমিকা কি তারা রাখতে পারছে জামাত এনসিপি? হ্যাঁ, পারে নাই। এমন দুর্বল একটা রেজিম যা কিনা প্রত্যেকদিন একটা করে ভুল করতেছে, তাহলে তো তুলা ধোনা করে দেওয়া যায়। এটা তুলা ধোনার একটা সাউন্ড দেয় না, এটা পাশে পাশে তুলা ধোনার সাউন্ড দেয়। শিখে দেওয়া লাগবে তুলা ধোনা ক্যানকা করে করা লাগে। ও একটা কাজ করতে যাবে আর বিরোধী দলের ভয় কাটবে একদম। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভারত এবার কি ধরনের একটি বড় পরিকল্পনা করছে বাংলাদেশের আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য একটি অনেক বড় পরিকল্পনা করছে। পরিকল্পনাটা আদৌ কি কতদূর সম্ভাব্যকর হবে কিনা সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলছি, ভিডিওটি না টেনে আগে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরুই হয়েছিল গোলমাল ও ওয়াকআউট দিয়ে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেওয়ার আগে থেকেই জামাত ইসলামী এবং এনসিপি বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকে। তারপর তারা ওয়াকআউট করে কক্ষ ত্যাগ করে। তবে মূল সমস্যা এটা নয়, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদ গঠন। বিএনপি কার্যত স্পষ্ট করে দিয়েছে, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো সুযোগ বাংলাদেশের বর্তমান সংবিধানে না থাকায় এটি বাস্তবায়ন করা হবে না। ফলে প্রবল চাপে পড়ে যাওয়া জামাত ও এনসিপি এখন হুঁশিয়ারি দিচ্ছেন, সংসদের ভেতরের সমাধান না হলে রাজপথে নামবেন। কিন্তু বিভিন্ন মহলের দাবি এটাও মূল বিষয় নয়। আসলে জামাত নেতৃত্ব ঘুরিয়ে বিএনপির থেকে ক্ষমতার ভাগ চাইছেন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, জামাত ইসলামী বিএনপির কাছে 12টি মন্ত্রণালয় চেয়েছে। এক্ষেত্রে জামাত নেতাদের যুক্তি, আওয়ামী লীগের আমলে জাতীয় পার্টি বিরোধী দলে থাকা সত্ত্বেও 4 থেকে 5টা মন্ত্রণালয় পেয়েছিল। ঠিক সেভাবে তাদের মন্ত্রিসভায় আনা হোক। জামাত এবার ভোটের হার আসন সংখ্যা অনেকটা এগিয়ে, ফলে তাদের অন্তত 12টি মন্ত্রিত্ব পাওয়ার কথা। এই বিষয়ে বিএনপির দাবি, তাদের এতজন এবার সাংসদ হয়েছেন যে দলের মধ্যেই সকলের দাবি দেওয়া পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে। সেখানে কিভাবে জামাতের সাংসদদের মন্ত্রিসভায় স্থান করা সম্ভব? বিভিন্ন মহলের দাবি। জামাতের রাজপথে নামার হুঁশিয়ারি মূলত এই দাবিকে পিছনে রেখে। সামনে বলা হচ্ছে জুলাই সনদ নিয়ে আন্দোলন, কারণ তারা বুঝে গিয়েছে বর্তমান সংবিধানের মধ্যে থেকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়। এর জন্য সংসদে দীর্ঘ আলাপ আলোচনা প্রয়োজন, আর সেটা তখনই সম্ভব যখন তারা সরকারে একটা ভালো অবস্থানে থাকবে। জামাত এনসিপি মাত্র 77টি আসন জেতায় তারা বিরোধী আসনে বসেছে বটে, কিন্তু সরকারকে বাধ্য করার মতো অবস্থায় নেই। তাই তাদের সরকারে আসা প্রয়োজন। উল্লেখ্য, নির্বাচনের আগে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন জামাতের আমির সাফিকুর রহমান। তিনি সে সময় বলেছিলেন, নির্বাচনে যে দল বা জোটে জিতুক না কেন, সকলে মিলে একটা জাতীয় সরকার গঠন করে একসাথে মিলেমিশে বাংলাদেশের উন্নয়ন করতে হবে। সে সময় এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও একমত ছিলেন, কিন্তু ভোটের ফল বেরোতেই দেখা যায় কার্যত বিএনপি জিতে গিয়েছে। এরপরই মনোভাব পাল্টে নেয় তারা। সেটা বুঝে জামাত জোট এখন পাল্টা চাপ দিতে চাইছে বিএনপিকে। জামাত জানিয়েছে, জুলাই সনদ নিয়ে আলোচনা শুরু না করলে এদের পরই বাংলাদেশের রাজপথ অবরুদ্ধ করে দেবে তারা। কিন্তু এই প্রশ্ন উঠছে যে তাদের কি সেই সক্ষমতা রয়েছে? তাদের সেরকম সাংগঠনিক জোর নেই যে তারা গোটা বাংলাদেশ জুড়ে আন্দোলন করবে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাতের উস্কানিতে রাজপথে নামতে পারে ছাত্র জনতা। ফের একবার ঢাকার রাজপথে তৈরি হতে পারে অগ্নিগর্ভ পরিস্থিতি, আর সেটা হবে 2024-এর সেই জুলাই আন্দোলনের ধাঁচে। সেটা মোকাবিলা করতে হতে পারে তারেক রহমানের সরকারকে। কিন্তু দুর্বল, আমি আগে বলছি, কিন্তু সমস্যা হচ্ছে বিরোধী দল দুর্বল। সংসদে যে ভূমিকা দেখার কথা ছিল সেই জায়গায় জামাত আর এনসিপি দাঁড়াইতে পারতেছে না। যে জোটকে দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতা দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই দেশের মানুষ তো তাদের কাছ থেকে একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা চায়। সেই ভূমিকা কি তারা রাখতে পারছে জামাত এনসিপি? হ্যাঁ, পারে নাই। এমন দুর্বল একটা রেজিম যা কিনা প্রত্যেকদিন একটা করে ভুল করতেছে, তাহলে তো তুলা ধোনা করে দেওয়া যায়। এটা তুলা ধোনার একটা সাউন্ড দেয় না, এটা পাশে পাশে তুলা ধোনার সাউন্ড দেয়। শিখে দেওয়া লাগবে তুলা ধোনা ক্যানকা করে করা লাগে।
ও একটা কাজ করতে যাবে আর বিরোধী দলের ভয় কাটবে একদম রীতিমতো। এর মধ্যে 3টা কাজ করেছে। বিএনপি তাদের ফ্যামিলি কার্ড দিছে, ধর্মীয় নেতাদের মাসিক ভাতা দিছে, খাল কাটা শুরু করছে। এই 3টা কর্মসূচি নিয়ে তো বিরোধী দলে হালকা লাগাই দেওয়ার কথা। উল্টা দেখি জামাতের আমির খাল কাটা নিয়ে সাধুবাদ জানাইতেছে, আবার নাসিরউদ্দিন পাটোয়ারি স্বাগত জানাইতেছে, পারলে যে জয়েন দেয় উঠি। হ্যাঁ, কি আর কমো এদের, মাঝে মাঝে মনে হয় এ খোদার দড়ি ফেলাও, দায় উঠে যাই। আগে ফ্যামিলি কার্ডের বিষয় আসি। বিএনপি তো সংবিধান মেনে রাষ্ট্র চালাবি, তাই না? এটা কইছে একেবারে, শুনেন। আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবো। দেখেছেন, সংবিধানের দোহাই তো কাওয়াও দিত, মানে কাওয়া কাদের, কাওয়া কাদের সংবিধান যা বলবে আমরা তাই করবো। কাওয়াজে কইছিল পালাবো না, মির্জা ফখরুলের বাসা আছে না, মির্জা ফখরুলের বাসায় গিয়ে থাকবো, ঠাকুর গায়ে একটা বাসা আছে না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? বড় জ্বালা জ্বালা। শুনিছেন, আমার তো মনে হয় এই শিলং সালাউদ্দিনের বাসাত গিয়ে উঠিছে কাওয়া কাদের। এ সালামের ব্যবসা দেখিচ্ছে তো শিলং সালাউদ্দিন, তো কাওয়াকে দেখে লাগলো আর কি, কি সমস্যা? যাই হোক, সংবিধান মাইনা যে কাজ করবে খুবই ভালো কথা। ফ্যামিলি কার্ডে কি সংবিধান মানিছেন? মানেন নাই তো। এগুলো পুরাই সংবিধানের বাইরে, কেমনে বাইরে দেখে দিচ্ছি। এই যে ফ্যামিলি কার্ড, এটা কোন মন্ত্রণালয় দিচ্ছে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। কোন বাজেট থেকে দিচ্ছে? তারা বলছে নানা ধরনের সোশ্যাল সেফটি নেট ছিল, সেগুলো সমাজ কল্যাণ সহ কয়েকটা মন্ত্রণালয় সেগুলোকে একটা ছাতার নিচে আইনা দিবে, তাই বলছে বিএনপি, রেকর্ড আছে। যাই হোক, তো এই টাকা যে নিচ্ছে বাজেটে, এটা কি সংসদে অনুমোদিত? না তো, এটা প্রফেসর ইউনূসের করা বাজেট, সংবিধানের ধারার বাইরের বাজেট। তো এটা নিচ্ছেন কেন? তার উপরে আপনি এক বাজেটের টাকা আরেক বাজেটে দিতেই পারবেন না, সংসদের অনুমোদন লাগবে। একটা জায়গায় আপনার সংসদের অনুমোদন না নিয়েও কাজ করতে পারেন, যদি একই প্রোগ্রাম হয় কিন্তু ডেলিভারি সিস্টেম আলাদা হয়, তাহলে এটাকে রিস্ট্রাকচারিং বলা হয়। সংসদের অনুমোদন ছাড়া রিস্ট্রাকচারিং করা যায়, আপনি তো রিস্ট্রাকচারিং করতেছেন না, কারণ এটা নতুন কর্মসূচি, একই জিনিস ভিন্ন মড়কে না। এখানে নিউ কমিটমেন্ট আছে, নতুন টাকার কমিটমেন্ট আছে, রাষ্ট্রের নতুন দায় আছে। বিদ্যমান সিস্টেমে মাসিক ভাতা কারা কারা পায়, কিসে কিসে পাওয়া যায়? একটা হইতেছে বয়স্ক ভাতা, কত টাকা? 600 টাকা পার মাস। তার কি বিধবা ভাতা বা স্বামী পরিত্যক্ত ভাতা, প্রত্যেক মাসে 550 টাকা। আর কি প্রতিবন্ধী ভাতা, 850 টাকা প্রত্যেক মাসে। এগুলোই মাসে মাসে। তো ফ্যামিলি কার্ডের বাইরেও দিচ্ছে, বয়স্ক, বিধবা বা প্রতিবন্ধীর বাইরেও তো দিচ্ছে, তাই না? তো সে তো এক্সটেন্ড করতেছে প্রোগ্রামটা। মাসে মাসে আপনি দিচ্ছেন 2500 টাকা করে, এর চেয়ে বড় এক্সটেন্ডেড প্রোগ্রাম, এটা রাষ্ট্রের দায় না, এটা আপনি সংসদে তুলবেন না। আর এর বাইরে কি আছে? সোশ্যাল সেফটি নেটের ভিজিএফ আছে, খাদ্য সহায়তা আছে, দুর্যোগকালীন ত্রাণ আছে। এগুলো তো মাসিক না, এগুলো ইভেন্ট বেস। যেমন ঈদ হইলো, বন্যা হইলো, সংকট হলো, এরকম সময় একটা পরিবারকে একসাথে মাসে মাসে প্রত্যেক মাসে 2500 টাকা ক্যাশ দেওয়ার কোন স্ট্যান্ডার্ড ন্যাশনাল প্রোগ্রাম নাই। এখানে রাষ্ট্র নতুন দায় নিতেছে, সেই দায়ের অনুমোদন সংসদ ছাড়া সম্ভব না, ফুল স্টপ। আর যদি পুরোনো প্রোগ্রামে নতুন নামে চালায়, তাহলে সেটা সংসদে বলুক যে আমি পুরোনো প্রোগ্রাম নতুন নামে চালাইতেছি, দেখি পাবলিকের সামনে এসে বলুক। পাবলিকের সামনে এসে বলুক আমরা উধার কামাল ইধার করছি, নতুন কিছু করি নাই, নতুন বদলে পুরোনো মত দিতেছি, বলুক সেটা। এটা কি বলবে সরকারি দল? বলবে না। এই যে শিক্ষামন্ত্রী এহসানুল মিলন আছেন, একদিন মেসেজ দিলেন, হাসিনার আমলেই মনে হয়, যে কথা কইবেন। তো আমি ফোন টোন দিলাম, মুরব্বী মানুষ। উনি যে বিষয়ে আলাপ করছিলেন সেটা এটার সাথে প্রাসঙ্গিক না, কিন্তু এটার সাথে ওই আলাপের পরে যিনি উনি ওনার মামলা নিয়ে আলাপ করলেন, যে ওনার কম্পিউটার নিয়ে হাসিনা মামলা দিছিল। তা আমি শুনলাম, ডিটেলস শুনলাম আর কি ওনার কাছ থেকে বিস্তারিত মামলা বিষয়ে। তো আমি শেষে কইলাম যে মিলন ভাই, আপনি কিন্তু সত্যি সত্যি মামলা খান। উনি বললেন তাই নাকি? হ্যাঁ, আপনার ইন্টেনশন ভালো, আপনি কিন্তু আপনার প্রসিডিওর ভুল। আমলাদের এটা ধরা দেওয়া উচিত ছিল, ধরা দেয় নাই, কারণ ওরা চায় আপনারা ধরা খান। উনি কিন্তু মানছেন আমার কাছে যে হ্যাঁ এটা তো ভুল হয়েছে, হ্যাঁ ঠিকই বলছেন আপনি, এটা তো ভুল হয়েছে। তো এই ফ্যামিলি কার্ড নিয়ে এই মামলা খাবি, তারেক রহমান, জাহিদ ভাই সবাই খাবি মামলা, সংসদ বাইপাস করার জন্য। তো হাসিনার লোকেরা গেলে হেভি খুশি হয়েছে, বুঝেছাও, বাইসা বাইসা হাসিনার লোকদের দিছে বিএনপির লোকেরা, মানে এটি পার্সিয়ালিটি করে নাই, তাই জয় বাংলা স্লোগান দেয়। দেখেন আপনার মোবাইলে টাকা, ফ্যামিলি কার্ডের টাকা। দেখেছেন? যাই হোক, এবার আসেন ধর্ম নেতাদের মাসিক ভাতা। এই কাজটা ভালো করেছে, সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু দুইখান কথা আছে। এটা তো নতুন খরচের খাত, তাই না? এটা নতুন রাষ্ট্রীয় দায়। সত্যি যদি এটা নতুন রাষ্ট্রীয় দায় হয়, মাসিক দায় হয়, তাহলে প্রশ্ন একটা হইতেছে টাকার উৎস কোথায়? এর দায় কি সংসদের অনুমোদন নিয়ে তৈরি হয়েছে? দায় তো আপনি সংসদের অনুমোদন ছাড়া নিতে পারবেন না, করতে পারবেন না, তো করতে পারেন না। তো আপনি কার্যবিধি প্রণালী, কার্যপ্রণালী ইত্যাদি জিজ্ঞাসা, দেশের রাষ্ট্রটা তো আপনারা জানেন না দেখতেছি। রাষ্ট্র যখন নতুন করে নিয়মিত অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেটার প্রশাসনিক সিদ্ধান্ত থাকে না, হয়ে যায় বাজেট ভিত্তিক রাজনৈতিক দায়। আপনাকে এটা সংসদে তুলতেই হবে। আপনি কেন এটা সংসদে না তুলে পাস করে নিলেন? এটাকে আপত্তি করতো না, বরং ভাতা বাড়ানোর কথা বলতো। আমি বিরোধী দলের সংসদ সদস্যদেরকে বলতেছি, এটা সংসদে যখনই উঠবে আপনারা দাবি তুলবেন, এটা যেন কম করে হলেও ন্যূনতম মজুরির সমান হয়।
5,000 টাকায় ভিক্ষা দেওয়ার দরকার নাই, আপনি ন্যূনতম মজুরির সমান দেবেন। আপনি সম্মান যখন করবেন এইটা করবেন। এবার আসেন খালকাটা। খালকাটা জিয়া রহমানের আমলের সময় থেকে রাজনৈতিকভাবে একটা জনপ্রিয় কর্মসূচি, কিন্তু জিয়া রহমানের রাজনৈতিক কর্মসূচি হিসেবে এটা কিন্তু ছিল না। জিয়া রহমানের 19 দফা কর্মসূচিতে এটা ছিল না। উনি যে কর্মসূচি করছিলেন 47 বছর আগে, উনি করছিলেন জন্য আমাদের এখন করতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। প্রথম প্রশ্ন, যে কোনো সরকারি প্রকল্পের জন্য যেখানে সরকারি অর্থ যাবে, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কেন করব, করলে কি ক্ষতি, এই টাকা কেন এখানেই খরচা করতে হবে? এই আলাপটা তো সংসদে করা যেতে পারতো, করতেও হবে এটা, কারণ এখানে আর্থিক দায় আছে, করা হয় নাই। উল্টা বিরোধী দল প্রশংসা করতেছে, আমি কই যাই, ভাবতেছে প্রশংসা না করলে মনে হয় কবিরা গুনাহ হবে, পাবলিক যদি মাইন্ড করে জিয়া রহমানের কর্মসূচি, আমরা এটা প্রশংসা না করলে কি হবে? আরে আপনি যে বুদ্ধিমত্তা নিয়ে, আপনি যে ইন্টেলিজেন্স দিয়ে পাবলিক মানির গার্ডিয়ান হয়েছেন, সেটা কই? এই খালকাটা নিয়ে আলাপ হইতেই হবে সংসদে, না হইলে এই কাজ বৈধ হবে না। রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের মামলা খাবে সবাই, বিরোধী দলও খাবে দরকার হইলে। আমার ভিডিও দেখে তারেক রহমানের চাকর বাকররা গালাগালি করতে পারে, কিন্তু ক্ষমতা চিরদিন থাকে না। এটা পাবলিক মানি, জনগণের করের টাকায়, এইটা অপচয় করে ইন্ডেমনিটি কাউকে দেওয়া হয়নি, কেউ পাবেও না। রাষ্ট্র যখন জনগণের করের টাকা দিয়ে বড় কোনো প্রকল্প নেয়, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি? খাল খননের প্রসঙ্গে সবচেয়ে সহজ প্রশ্নটা হলো, এটা কি রাষ্ট্রের জন্য সরাসরি আয় তৈরি করবে? উত্তর হলো না। এমন প্রশ্ন করতে পারেন, রাষ্ট্রের সব খরচে কি সরকারি আয় আনার জন্য হয়? না, হয় না। যেমন রাষ্ট্র রাস্তা বানায়, স্কুল বানায়, হাসপাতাল বানায়, এসব থেকে তো সরাসরি টাকা আসে না, কিন্তু এগুলো অর্থনীতির উৎপাদনশীলতা বাড়ায়, মানুষের সময় বাঁচায়, স্বাস্থ্য উন্নত করে, বাজারকে গতিশীল করে, অর্থাৎ এগুলো ইনডাইরেক্ট রিটার্ন তৈরি করে। তাহলে যদি বলি খাল খনন কি বাংলাদেশের অর্থনীতির ইনডাইরেক্ট রিটার্ন তৈরি করবে, অর্থনীতির উৎপাদনশীলতা বাড়াবে, এটা কি কৃষি, পরিবহন বা বন্যা নিয়ন্ত্রণে বাস্তব পরিমাপযোগ্য কোনো উন্নতি আনবে? আসেন আমরা এই উত্তরটা খুঁজে দেখি।